তো আজকের ভিডিওতে আমরা শুরু করছি কষে দেখি ফোর। দেখো, কষে দেখি ফোর একের অঙ্কটা। একের অঙ্কে রয়েছে, আমরা পরিবেশের চারটি আয়ত ঘনাকার ও চারটি ঘনকাকার বস্তুর নাম লিখি। উম, এর উত্তর হবে, দেখো, আয়ত ঘনাকার বস্তু হচ্ছে, প্রথমেই লিখছি ইট, দেশলাই বাক্স হবে, আলমারি হবে এবং বই। চারটি বলেছে তাই চারটি লিখলাম, ঠিক আছে। ঘনকাকার বস্তু হচ্ছে লুডোর ছক্কা, রুবিক কিউব, এছাড়াও চিনির যে ছোট ছোট দানা, সেগুলো, চিনির দানা, এবং বর্গাকার চৌবাচ্চা। ওকে, তাহলে আয়ত ঘনকাকার বস্তু এবং ঘনকাকার বস্তুর উদাহরণ চারটি করে দেওয়া হলো। এরপর দেখো 2 নম্বরের প্রশ্নে আসছি। 2 নম্বর প্রশ্নে রয়েছে, পাশের আয়ত ঘনাকার চিত্রে তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখো। তাহলে দেখো, তাহলে তলগুলি হচ্ছে, প্রথমে ভূমি যে তল, সেই তলটি লিখছি ই এফ জি এইচ, ই এফ জি এইচ। তারপর একদম সরাসরি উপরের তল হচ্ছে এবিসিডি, এবিসিডি। এরপর দেখো, পাশের তলটি হচ্ছে এডিএফই, এডিএফই। এরপর ডান পাশের তলটি হচ্ছে জিএইচবিসি, বিসি। এরপর ওই পাশের তলটি হচ্ছে সিডিএফজি, সিডিএফজি। এবং এই আমাদের একদম সামনের যে তলটি, সেটি হচ্ছে এবিএইচই, এবিএইচই। এরপর ধারগুলোর নাম লিখছি। ধারগুলি হচ্ছে, দেখো, এফজি, জিএইচ, এইচই, ইএফ, এডি, ডিসি, সিবি, বিএ, ডিএফ, এই, বিএইচ এবং সিজি। 12টি ধার। এরপর লিখছি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুগুলি হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ। তাহলে শীর্ষবিন্দু হলো 8টি।
ওকে, চলো পরের অঙ্কে দেখো। 3-এর দাগের প্রশ্নে রয়েছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য বলছি, ওই ভিডিওতে আমি খুব ভালোভাবে আলোচনা করেছি। যখন আমরা আহ, কোনো একটা আয়তঘনর বা কোনো একটি সমকোণী চৌপলাকার ঘর বলুক বা যে কোনো বাক্স বলুক, ওই আকারের ভেতরে যদি কোনো আমাকে একটা লম্বা দণ্ড রাখতে বলা হয়, তাহলে সবচেয়ে লম্বা দণ্ডটি রাখা যায় শুধুমাত্র ওই ঘনকাকার যে অংশ তার কর্ণ বরাবর। ওকে, তাহলে এখানে প্রশ্নে বলা রয়েছে যে একটি ঘর দেওয়া রয়েছে, একটি ঘর যেটি কি রকম সমকোণী চৌপলাকার, সমকোণী চৌপলাকার একটি ঘর। তাহলে এটি সমকোণী চৌপলাকার একটি ঘর যার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 3 মিটার। ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে শুধুমাত্র কর্ণ বরাবর। তাহলে সেটির দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ আমরা যদি এই সমকোণী চৌপলটির কর্ণের দৈর্ঘ্য বের করি তবেই সেটা হবে উত্তর। তাহলে দেখো, এখানে দৈর্ঘ্য বলা রয়েছে 5 মিটার, প্রস্থ বলা রয়েছে 4 মিটার এবং উচ্চতা বলা হয়েছে 3 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে আমরা জানি সমকোণী চৌপল বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য রয়েছে 5 মিটার, তাহলে 5 স্কোয়ার প্লাস প্রস্থ হয়েছে 4 মিটার, তাহলে 4 স্কোয়ার এবং উচ্চতা 3 মিটার, তাহলে 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25, 16, 9, তাহলে হচ্ছে √50। √50টাকে দেখো কি লেখা যায়, এটা লেখা যায় √2 × 5 সমান 5√2 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য পেলাম আমরা 5√2 মিটার, তাহলে এটাই হবে উত্তর। সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 5√2 মিটার, এটা উত্তর। ওকে, চলো নেক্সট অঙ্কে। 4-এর দাগে দেখো, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার, ঘনকটির আয়তন হিসাব করে লিখি। একটি ঘনকের তলের ক্ষেত্রফল, তাহলে এখানে একটি ঘনক দেওয়া রয়েছে, ঘনক অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। ঘনক, ঘনক বলতে এই ছবিটি, ঠিক আছে, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে একটি তলের ক্ষেত্রফল বলেছে 64 বর্গ মিটার। একটি তল অর্থাৎ একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ মিটার। তাহলে ধরি
ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, তাহলে কি হবে এর ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল। একটি তলের ক্ষেত্রফল হবে কি, এটাও এ এবং এটাও যদি এ হয়, যেহেতু ঘনক সমান হবে, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হচ্ছে। এই যে ফেসটি, সামনের ফেসটি, এটি একটি বর্গক্ষেত্র হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হয়, বাহুর স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার বর্গ মিটার। সেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, ওটা 64। তাহলে আমরা লিখব শর্তানুসারে, শর্তানুসারে বলতে পারি এ স্কোয়ার সমান 64, বা এ স্কোয়ার সমান, এটা 8 স্কোয়ার লেখা যাবে, তাহলে এ সমান হলো 8 মিটার। তাহলে আমরা বের করতে পারলাম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য কত, সেটি হচ্ছে 8 মিটার। তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, এখন আমরা ঘনকটির আয়তন নির্ণয় করতে পারবো। অতএব ঘনকটির আয়তন হবে, ঘনকের আয়তন হয় বাহুর কিউব। তাহলে আমি সূত্রগুলো আগের ক্লাসে সব পড়িয়েছি, যারা দেখোনি ভিডিওটা দয়া করে দেখে আসো, তাছাড়া বুঝতে সুবিধা হবে না। ঠিক আছে, এখানে আমি সূত্রটা আর তো সেইভাবে ডিসকাশন করব না। ঘনকটির আয়তন হবে বাহুর কিউব, বাহু হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 8 এর কিউব। 8 এর কিউব হচ্ছে 512। 512 এটা আয়তন, এর এককটা হবে ঘনমিটার। ক্ষেত্রফলের একক হয় বর্গমিটার, ঘনকে এই আয়তনের একক হয় ঘনমিটার। আশা করি বুঝতে পেরেছো। দেখো, তেমন কিছু জটিল নেই, ঘনকটি একটি তলের ক্ষেত্রফল দেওয়া ছিল, সেটা থেকে আমাদেরকে বাহুর দৈর্ঘ্যটা প্রথমে বের করে নিতে হলো, এবং বাহুর দৈর্ঘ্যটা যখন আমরা পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ঘনকের আয়তন বার করতে পারি, কারণ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব। তাহলে বাহুটা জানলেই আমরা তার আয়তনটা বলতে পারবো। তাহলে এর উত্তর হবে 512 ঘনমিটার। চলো 5, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। একটু বোঝো ভালোভাবে, তবেই হবে। দেখো, তাহলে গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। মনে করো এটা ওই খালটি, ওকে, যার চওড়া হচ্ছে 2 মিটার, তাহলে এটি হচ্ছে 2 মিটার, এবং গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে 8 ডেসিমিটার। এটা হচ্ছে 8 ডেসিমিটার, এটা হচ্ছে 2 মিটার। যদি 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, তাহলে এই দৈর্ঘ্যটি বের করতে হবে। খালটি কত লম্বা ছিল সেটি বের করতে হবে। তাহলে দেখো, এই যে মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে মোট মাটি কাটা হয়েছে, সেই মাটির আয়তন
সেই মাটির আয়তন হচ্ছে 240 ঘনমিটার। এই খাল থেকে যে মাটি কাটা হয়েছে সেই মাটির মোট আয়তন হচ্ছে 240 ঘনমিটার। তাহলে মাটির আয়তন যা, এই খালটির আয়তনও তা। ব্যাপারটা বোঝা গেছে তো? খালটির আয়তন যা, মাটির আয়তন যা, খালটির আয়তনও তা। তাহলে দেখো, এই ধারণাটা যদি পরিষ্কার হয়েছে তাহলে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখো, তাহলে এখানে খালটির দৈর্ঘ্য দেওয়া নেই, খালটি কত লম্বা সেটা দেওয়া নেই। ধরি খালটি এক্স, ধরি খালটি এক্স মিটার লম্বা। আর এখানে দেওয়া রয়েছে দেওয়া আছে বা প্রদত্ত খালটির প্রস্থ দেওয়া আছে, প্রস্থ হচ্ছে 2 মিটার, গভীরতা দেওয়া আছে, গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার। ডেসিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করছি, তাহলে হবে 0.8 মিটার। আর আমরা দৈর্ঘ্য ধরে নিলাম এক্স মিটার। তাহলে খালটির আয়তন হবে, তাহলে এখন খালটির আয়তন হবে, আয়তন কি, আয়ত ঘনকের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 0.8। আমি আবারও বলছি, যারা যারা এর আগের ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা আগে দেখে নাও, কারণ সূত্রগুলো সব ওখানে আলোচনা করা হয়েছে। না হলে হঠাৎ বুঝতে পারবে না কেন আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা লিখছি। তাহলে দৈর্ঘ্য এক্স, প্রস্থ 2 এবং উচ্চতা 0.8। তাহলে হচ্ছে এটা 1.6 ইন্টু এক্স ঘনমিটার। তাহলে খালটির আয়তন পেলাম 1.6 ইন্টু এক্স ঘনমিটার। কিন্তু আমাদের প্রশ্নে বলা রয়েছে যে ওই খাল থেকে যে মাটিটা কাটা হয়েছে সেই মাটিটির আয়তন হচ্ছে 240 ঘনমিটার। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারবো এটা সমান, অর্থাৎ এই খালটির আয়তন সমান মাটির আয়তন। তাহলে দেখো, লিখছি শর্তানুসারে 1.6 ইন্টু এক্স সমান 240। চলো, এখান থেকে আমরা x এর মান বের করছি। x সমান হচ্ছে 240 বাই 1.6। তাহলে দেখো, দশমিকটা এখান থেকে তুলে দেওয়ার জন্য 10 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একটি শূন্য বেড়ে যাবে। 8 2 8 দিয়ে এটা হচ্ছে 300 এবং এটা 2 দিয়ে হচ্ছে 150। তাহলে আমরা পেলাম x সমান 150 মিটার। তাহলে উত্তর হবে ওই খালটি কত লম্বা ছিল, উত্তর হবে খালটি 150 মিটার লম্বা ছিল। এটা হবে উত্তর, খালটি 150 মিটার লম্বা ছিল। চলো, এরপর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি রয়েছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে কি, এটা একটা
ঘনক বলা রয়েছে, ঘনক বলা রয়েছে, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিন্তু সমান, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই সমান, একটি ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব সমান। তাহলে এর কর্ণ বলে দিয়েছে 4√3 সেন্টিমিটার। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা জানি, আগে ধরে নিচ্ছি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি ধরছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান বলেছিলাম আমি, ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √3 ইন্টু বাহু। তাহলে এখানে আমরা বাহু ধরেছি এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু এ সেমি। আর আমাদের প্রশ্নে এটা দেওয়া রয়েছে, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি a ইন্টু √3 সমান 4√3। তাহলে a সমান হয়ে যাবে, √3 ক্যান্সেল হবে, a সমান হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে এ সমান আমরা পেলাম 4 সেন্টিমিটার। এটা আমরা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 4 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তখন, তাহলে আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমি প্রথমে সূত্রটা লিখছি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটাই হয় 6 ইন্টু বাহুর স্কোয়ার, 6 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে এখানে কি হবে, 6 ইন্টু বাহু কত পেলাম, 4 সেমি, বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা 4 সেমি। তাহলে বাহু হচ্ছে 4, তাহলে এখানে হবে 4 স্কোয়ার। তাহলে 6 ইন্টু 4 স্কোয়ার হচ্ছে 16, 6 16, তাহলে এটা হচ্ছে 96 ক্ষেত্রফল। তাহলে এককটা হবে বর্গ সেমি। বুঝতে পারলে সকলে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা প্রথমে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিলাম, এবং বাহুর দৈর্ঘ্য জানার পর আমরা অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার। অজানা রাশি কি ছিল, বাহু ছিল। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা জানতে পারবো। এটা ভেবেই আমরা প্রথমে বাহুটা বের করার দিকে গেলাম। তাহলে এটা উত্তর হবে 96 বা 96 বর্গ সেমি। এরপরের অঙ্ক দেখো, 7 অঙ্ক। 7 অঙ্কে রয়েছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল নির্ণয় করো। এখানেও দেখো একটি ঘনকের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে একটি ঘনক, মনে করো এটি একটি ঘনক, আহ যার ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি বলা হয়েছে
60 সেমি। ধার অর্থাৎ একটি বাহু। তাহলে ধরি একটি ধার বা একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য ধরলাম a সেমি। তাহলে ঘনকের কটি বাহু থাকে? ঘনক বা আয়ত ঘনকের ধার সংখ্যা কটি হয়? ধার সংখ্যা হয় 12টি। তাহলে 12টি বাহুর দৈর্ঘ্য কত হবে? 12টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত হবে? a প্লাস a প্লাস a প্লাস 12টি a, তাহলে হবে 12a, 12a সেন্টিমিটার। তাহলে এটা সমান প্রশ্নে বলা রয়েছে 60। তাহলে আমরা লিখছি শর্তানুসারে, তাহলে এগুলো সব a, সব a। আর এই সব a কে যদি যোগ করি তাহলে সেটা প্রশ্নে বলা রয়েছে, সেটা হবে 60। এটা 12টি। তাহলে 12টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এখানে হলো 12a সেন্টিমিটার। আর প্রশ্নে বলা রয়েছে সেটা হচ্ছে 60। তাহলে 12a সমান 60 আমরা লিখবো। তাহলে এখান থেকে আমরা a সমান বলতে পারবো, a সমান হবে 5। তাহলে a আমরা কি ধরেছিলাম? a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 5 সেমি। বাহুর দৈর্ঘ্য পেলাম 5 সেমি। এখন আমরা ঘনকটির ঘনফল হিসাব করব। দেখো, ঘনফল আর আয়তন একই জিনিস, এটা আমরা মাথায় রাখবো। ঘনফল যদি কোথাও বলা থাকে তাহলে আমরা আয়তন বের করব। ঘনফল মানেই আয়তন। তাহলে ঘনফল সমান আয়তন সমান হবে, ঘনকের আয়তন সমান বললাম বাহুর কিউব, বাহুর কিউব। তাহলে বাহু কত? বাহু পেলাম আমরা 5। তাহলে 5-এর কিউব, 5-এর কিউব হচ্ছে 125 ঘন সেমি। এটাই উত্তর হবে, 125 ঘন সেমি। ঘনকটির ঘনফল বা আয়তন হচ্ছে 125 ঘন সেমি। এরপর আমরা যাচ্ছি নেক্সট অঙ্ক 8-এ। 8-এ রয়েছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তাহলে একটি ঘনকের, বারবার ছবি, প্রত্যেকটাতে ছবি আঁকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাহলে এটি একটি ঘনক, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তাহলে একটি ঘনকের পৃষ্ঠতল কয়টি থাকে? 6টি থাকে। 6টি থাকে তো। তাহলে 6টি পৃষ্ঠতলের সমষ্টি, মানে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, সেটাই আসলে সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এক্ষেত্রেও আমরা ধরে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি ধরে নিচ্ছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল মানেই 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি, সেটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র পড়েছি 6 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে কি হবে? 6 ইন্টু a স্কোয়ার বর্গ সেমি, 6 ইন্টু a স্কোয়ার বর্গ সেমি এটা। আর সেটা প্রশ্নে বলা রয়েছে। তাহলে এখন আমরা শর্তানুসারে করব। শর্তানুসারে 6a স্কোয়ার সমান 216 বা a স্কোয়ার সমান 216/6, যেটা হচ্ছে
36 বা a স্কোয়ার সমান 6 এর স্কোয়ার বা a সমান 6। তাহলে এটা কি ছিল? এ ছিল ঘনকটির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম 6 সেমি। ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেলাম 6 সেমি। এখন আমাদেরকে ঘনকটির আয়তন বের করতে হবে। তাহলে ঘনকের আয়তন সমান, আমরা এর আগের অঙ্কগুলোতে করলাম, ঘনকের আয়তন সমান হচ্ছে বাহুর কিউব। বাহু হচ্ছে 6, 6 এর কিউব হচ্ছে 216 ঘন সেমি। ওকে, 216 হচ্ছে উত্তর। 8 অঙ্কে ঘনকটির আয়তন হচ্ছে 216 ঘন সেমি। চলো 9 অঙ্কে। 9 অঙ্কে দেখো রয়েছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে একটু ভালোভাবে এটা বুঝো। একটি সমকোণী চৌপল রয়েছে, এটিকে দু টুকরো করা হয়েছে এবং দু টুকরো হয়ে সেটি যেন একটি ঘনকে পরিণত হয়েছে, দুটি ঘনকে পরিণত হয়েছে। এটিকে দু টুকরো করে দুটি ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে মনে করো আমি যে লাল দাগ দিয়ে লিখছি, এখান থেকে ধরো কাটা হয়েছে, এখান থেকে মনে করো ঘনকটিকে কাটা হয়েছে। কাটার ফলে এটি রূপান্তরিত হয়ে দুটি ঘনক তৈরি করেছে। এটি সমান মাপের দুটি ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসাব করতে হবে। আর প্রথমে যে সমকোণী চৌপলটা ছিল তার আয়তন দেওয়া রয়েছে 432 ঘন সেমি। 432 ঘন সেমি। ধরি প্রতিটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। প্রতিটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। তাহলে দুটি ঘনকের আয়তন হবে 2 ইন্টু, দুটি ঘনক তাই 2 ইন্টু, এবং ঘনকের আয়তন সমান কি হয়? বাহুর কিউব হয়। তাহলে বাহুর কিউব হচ্ছে a কিউব, সমান হচ্ছে 2a কিউব ঘন সেমি। ওকে, তাহলে দুটি ঘনকের মোট আয়তন, দুটি ঘনকের মোট আয়তন হচ্ছে 2a কিউব। আর এই বড় সমকোণী চৌপলটা ভেঙেই তো এই দুটো ঘনক তৈরি করা হয়েছে। তাহলে এই আয়তন আর সমকোণী চৌপলের আয়তন সমান হবে, এই দুটো টুকরোর আয়তনের যোগফল আর সমকোণী চৌপলটির আয়তন, সেই দুটো সমান হবে। তাহলে আমরা লিখব শর্তানুসারে এই যে 2a কিউব, এটি এই দুটো যে টুকরো, এই টুকরো দুটোর আয়তনের যোগফল বটে 2a কিউব। তাহলে শর্তানুসারে 2a কিউব সমান যে সমকোণী চৌপলটা ছিল প্রথমে সেটির আয়তন দেওয়া রয়েছে প্রশ্নে 432। এখান থেকে আমরা এর মানটা বের করব। তাহলে a কিউব সমান হবে 432/2, সেটা হচ্ছে 216। তাহলে a কিউব সমান হচ্ছে 6 এর কিউব, তাহলে এ সমান হচ্ছে 6 সেন্টিমিটার। এ সমান 6 সেন্টিমিটার। তাহলে এর উত্তর হচ্ছে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে
6 সেমি। ওকে, চলো এরপরের অঙ্কটা দেখো। 10-এর 10-এর অঙ্কটা, একটি ঘনকের প্রতিটি একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। রয়েছে একটি, তাহলে এটি একটি ঘনক, তাহলে এটি একটি ঘনক, এই ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হচ্ছে। আহ সেটা আমরা পরে করছি, প্রথমে এই ঘনকের ধরে নিচ্ছি, এটার নাম দিচ্ছি আমরা মূল ঘনক, এটার নাম হচ্ছে মূল ঘনক। তাহলে ধরি মূল ঘনকটির বাহুর দৈর্ঘ্য a একক। অতএব আয়তন কত হবে? আয়তন হবে বাহুর কিউব, a কিউব ঘন একক। তাহলে আমরা মূল ঘনকের আয়তন বের করলাম। এরপর দেখো, এই ঘনকটিকে বলেছে 50% কমানো হলো। কি কমানো হলো? বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, 50% কমানো হলো, বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কি ছিল? এ ছিল, আমি এই পাশে লিখছি। বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে পরিবর্তিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য পরিবর্তিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে সমান, কি ছিল? মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এ, তাহলে এ থেকে 50% কমছে, তাহলে এ মাইনাস এর 50%, এত একক হবে, সমান এ মাইনাস 50 দিয়ে এটাকে 2 কাটছে, তাহলে সরি, এ মাইনাস এ বাই 2 সমান হচ্ছে এ বাই 2 একক। তাহলে 50% কমালে বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এ বাই 2 একক। তাহলে এখন পরিবর্তিত ঘনকটির আয়তন, সমান বাহুর কিউব। তাহলে বাহু এখানে হচ্ছে পরিবর্তিত ঘনকটির বাহু হচ্ছে এ বাই 2, তাহলে এ বাই 2 এর কিউব, তাহলে হচ্ছে এ কিউব বাই 8 ঘন একক। এখন আমাদের প্রশ্নে বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, ঘনফল অর্থাৎ আয়তনের অনুপাত। তাহলে দেখো, মূল ঘনকের আয়তন ছিল এ কিউব ঘন একক এবং পরিবর্তিত ঘনকটির আয়তন হয়েছে এ কিউব বাই 8 ঘন একক। তাহলে এদের অনুপাত বলেছে এ কিউব অনুপাত এ কিউব বাই 8। তাহলে এটা আমরা নির্ণয় করছি, 8, এটা লেখা যায়, এটাকে গুণ চিহ্ন করছি, তাহলে পাল্টে যাবে, এ কিউব কেটে যাবে, কত হচ্ছে 8/1। তাহলে অনুপাত হচ্ছে 8:1, এটা হবে উত্তর। তাহলে মূল ঘনকের ঘনফল এবং পরিবর্তিত ঘনকের ঘনফল
মূল ঘনকের ঘনফল এবং পরিবর্তিত ঘনকের ঘনফল তাদের অনুপাত সমান এটা। উত্তর হচ্ছে 8:1, এটা হবে উত্তর।